আমি কালই চলে যাচ্ছি। কালই? বেশ, যা ভালো মনে করো। তোমার কোনো কাজেই তো বাধা দিইনি আমি কোনোদিন। কেন এভাবে বলছো বলো তো? না মীরা, কোন অধিকারে তোমাকে আটকাবো বলো? তোমার সব তো আমিই কেড়ে নিয়েছি। বারবার কেন একই কথা বলো? বলেছি তো তোমায়, সব নিয়তি। তোমার আমার কারোর কিচ্ছু করার নেই। অথচ দেখো, এই নিয়তি আবার তোমাকে পাইয়ে দিয়েছিল আমায় বেনারসে, সেই শ্মশান ঘাটে। তখন যদি ওভাবে ওরকম ভাবে ওখানে গিয়ে না পড়তাম আমি, তাহলে জীবনে হয়তো কোনোদিন আমাদের দেখা হতো না। মীরা, একটা সত্যি কথা বলবে আমাকে? তোমাকে কি কেউ কিছু বলেছে? চুপ করে থেকো না, বলো, তোমাকে কি কেউ কিছু বলেছে? সবাই বলেছে, এ বাড়ি থেকে না যাবার জন্য সকলে বলেছে। তোমার এখানে যা ভালোবাসা আমি পেয়েছি না, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাহলে কেন চলে যাচ্ছ মীরা? তোমায় তো বলেছি, বারবার একটাই কথা বলছি তোমাকে। কেন তুমি বুঝতে পারছো না? সত্যি বলছি, চন্দ্রা চলে যাওয়ার পর আর আমার কিচ্ছু ভালো লাগছে না। সংসারের আর কোনো কাজ, কোনো কিচ্ছু ভালো লাগছে না। জীবনের বাকি কটা দিন বিশ্বনাথের চরণে গিয়ে কাটিয়ে দিতে চাই। আটকেও না আমাকে। কত স্মৃতি, সেই ছোটবেলা থেকে কতটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। সেই সমস্ত স্মৃতি তোমার মনে পড়বে তো মীরা? জীবনের শেষ দিন অবধি আমার সব কিছু জুড়ে তো তুমিই ছিলে। তুমিই থাকবে, তুমিই থাকবে চিরকাল। ভেবেছিলাম তোমাকে নতুন করে ফিরে পাওয়ার পর বাকি জীবনটা দুজনে একসঙ্গে কাটাবো। আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি, তা বলে তোমার মন থেকে তো চলে যাচ্ছি না। শোনো, এখন কিন্তু তোমার উপর অনেক দায়িত্ব। একটু চোখ কান খোলা রেখো, বুঝলে? রুদ্রকে তো জানো, তোমারই মতন হয়েছে, বড্ড অভিমানী গো। একটু খেয়াল রেখো। আর দোয়েলটা যেন কষ্ট না পায়, বড্ড ভালো মেয়েটা। তোমাকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই মীরা। রুদ্র না হয় তোমার ছেলের মতন, কোলে পিঠে করে মানুষ করেছে ওকে, ওর জন্য চিন্তা হওয়াটা স্বাভাবিক। কিন্তু দোয়েলের বাড়িতে আসার জন্যই তো চন্দ্রা সেই দোয়েলের জন্য তোমার এত চিন্তা মীরা। আর পাঁচজনের মতন তুমি ভুলটা করো না। দোয়েলের কি দোষ বলো তো? ও তো এসবে কিছু জানেই না। একটা নিষ্পাপ, খুব ভালো মেয়ে।
দেখো, রুদ্রকে যেমন আমি আমার ছেলে মনে করি, দোয়েলকেও মেয়ে মনে করি, চন্দ্রা আর দোয়েলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। তুমিও দেখো না। দাদা, হ্যাঁ রে অপু, কিছু বলবি? কাল থেকে কিছু খেয়েছিস নাকি? ছাড় তো আমার কথা। শোন, বলছি দোয়েল ওরকম হুড়মুড়িয়ে চলে গেল, কি ব্যাপার বলতো? ওর আবার শ্বশুরবাড়িতে কিছু হলো নাকি? না না, কোনো বিপদ আপদ হয়নি। ওই চন্দ্রার মা, মীরা মা, যিনি রুদ্রকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, উনি হঠাৎ বাড়ি ছেড়ে বেনারস চলে যাচ্ছেন, তাই। ও, তা উনি গেলেন কেন? মেয়ের কষ্ট ভুলতে। মেয়েকে ভুলতে পারছেন না, কি করবেন বল? তবে অবশ্য ভেতরে কোনো কারণ থাকলে আমি বলতে পারবো না। দোয়েলকে একবার ভালো করে জিজ্ঞেস করতে হবে। দাদা, হ্যাঁ রে, দোয়েলটা ভালো নেই রে। আমিও ভালো নেই রে অপু। তুই এ কথা বলছিস কেন? জীবনে যে কাজ করিনি, বাধ্য হয়ে সেই কাজ আমায় করতে হলো। জানি, বাড়িতে যেদিন পুলিশ এসেছিল, আমরা না কেউ বিশ্বাসই করতে পারিনি যে তোর জন্য কোনোদিন বাড়িতে পুলিশ আসতে পারে। ওরা আমাকে ফাঁসিয়েছিল রে। আর কেন জানিস? কোনো রাজনৈতিক নেতা, তার হয়ে আমি কাজ করব না বলে। আর সব থেকে খারাপ লাগে কি জানিস? বাড়ির এতগুলো লোক, তাদের এইভাবে হ্যারাস হতে হলো আমার জন্যে। দেখ দাদা, আমরা তো সত্যিই কিছু জানতাম না। বাড়িতে যখন পুলিশ এলো না, আমাদের সবার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছিল। এই তুই কি করে ছাড়া পেলি? সেই পুরনো পদ্ধতি। মানে? যারা আমায় ফাঁসিয়েছিল, তাদের বিরোধী রাজনৈতিক এক দাদা, তার হাত ধরে বেরিয়ে এসছে। তার মানে কি বুঝলি? আমি এখন তাদের লোক হয়ে গেছি। এই স্ট্যাম্প পড়ে গেছে আমার গায়ে। হ্যাঁ রে, আমি কি ভুল করলাম? তোমার তা কেন? তোকে তো ফাঁসানো হয়েছিল। তুই তো কোনো অপরাধ করে জেলে গিয়ে আবার অনেক কৌশল করে বেরিয়ে এসছিস, সেটা তো নয়। আর কাঁটা দিয়ে কাঁটা তোলা, এ তো সেই মহাভারতের যুগ থেকে হয়ে আসছে দাদা। আসলে কি জানিস, আমি চিরকাল এই সস্তার রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছি। আর এখন আমায় দেখ, সারা গায়ে রাজনীতির রং মেখে বসে আছে। তাতে কি হয়েছে বলতো? তাতে কি হয়েছে? যারা রাজনীতি করে তারা সবাই কি খারাপ? রাজনৈতিক দলে থেকেও তো ভালো কাজ করা যায়। দেখ দাদা, সব জায়গাতেই না খারাপ ভালো সব রকম লোক আছে। তুই নিজেকে কিরকম রাখবি সেটাই সব থেকে বড় কথা। হ্যাঁ রে, ঠিক বলছিস। আমি সেরকমই একটা কিছু ভেবে এই ডিসিশনটা নিয়েছি। আর তাছাড়া এবার তোরও তো একটা ভালো দেখে বিয়ে দিতে হবে। এবার বোধহয় তুই একটু ভাবনা চিন্তাটা বেশিই করছিস। নিজে সবাই তোর জন্য চিন্তা করছে। চল। হ্যাঁ রে, আমি বুঝতে পারি। তুই জানিস না দাদা, তোকে যখন পুলিশ ধরে নিয়ে গেল, কাকিমা তখন খুব কান্নাকাটি করেছে। কাকিমার মনটা একদম ভালো নেই। তুই তো ফেরার পর থেকে কারোর সঙ্গে ভালো করে কথাও বলিস না। একা একা আর ছাড়ে দাঁড়িয়ে থাকতে হবে না। চল তো, চল। পুটির মা, মালতী, মনীষ ফিরেছে? না, মনীষ দাদা ঘরে নেই। আমি সবকটা ঘর খুঁজে রেখেছি, দিদি কোথাও নেই। আশ্চর্য, এখনো ফিরলো না। যত দিন যাচ্ছে ছেলেটা তত বেয়াদব হয়ে উঠছে। আজকে তো আমাকে অনেক কিছু লেখাচ্ছে, আমার মুখে মুখে কথা বলছে। সে কোন সকালে কলেজে গেছে এখনো। উফ। দাদা বেরেনি। কোথায় আছে, কি করছে ভগবান জানে। এত রাত হলে এখনো বাড়ি ফিরবে না? এই বাড়ি
একটা ডিসিপ্লিন আছে সেটাও ও ভুলে গেছে। যত দিন যাচ্ছে বাবার মতো অ্যারোগেন্ট হয়ে উঠছে। মা, তুমি এত টেনশন করো না। দাদা নিশ্চয়ই কোনো স্পেশাল ক্লাসে আটকে গেছে কলেজে, কিংবা নিশ্চয়ই কোনো নতুন টিউশন অ্যাটেন্ড করেছে। একদম কৈফিয়ত দিবি না। ও নিজে বাড়ি ফিরুক, তারপরে কৈফিয়ত দিক। ফিরুক আজকে, তারপর দেখছি আমি ওকে। মনীষ বাড়ি ফিরলে আমাকে খুব তাড়াতাড়ি জানাবে। বাঁদর ছেলে। আচ্ছা ছোট, কি হলো বল দেখিনি ব্যাপারটা? আমার তো মাথায় কিছু ঢুকছে না। রুদ্র নিজের মুখে বললো দোয়েল এখানে কয়টা দিন থাক, তারপর এরকম কোনো মানে হয়? হ্যাঁ, আমাকে তো দোয়েল নিজের মুখে বললো যে জামাই বলেছে আরো কটা দিন থেকে যায়, যেন কোনো অসুবিধা নেই। ও মা, তার মধ্যে ওর ভাইকে পাঠিয়ে দিল আর ও হুড়মুড় করে কিরম চলে গেল। আর তুমি একটা কথা দেখো, কে যাচ্ছেন চলে না, ম্যানেজারের ভাগ্নি। আচ্ছা ম্যানেজারের ভাগ্নি যাচ্ছে, তার জন্য তুই সব্যস্ব নিয়ে হুটহাট করে চলে যাবি, পেছনে কোনো যুক্তি নেই। তো ভালো লাগে না। সত্যি বাবা, পিস্তু তো ভাই এলো আর ও দোয়েল কিরম হুড়মুড় করে চলে গেল বলো। ছাড়ো তো, এই বড় লোকদের ব্যাপার আমাদের মাথায় ঢুকবে না। সত্যি যা বলেছিস। এই সোমেশ্বর ঠাকুরপো যবে থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে এলো না, তারপর থেকে যা একটার পর একটা ঘটছে, উফ, আমার মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। দিদি, কি হলো? এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। আমার মাথায় ঢুকছিলই না। কি বল? তোমার জামাই তোমার মেয়েকে ছেড়ে থাকতে পারছে না। তুইও পারি। আরে শোনো না, আরে সে হলো নতুন জামাই, তার হচ্ছে শ্বশুর বাড়ি, সেখানে সবকিছু খুলে বলতে পারলো না, সে লোক দেখিয়ে বউকে এখানে রেখে গেল আর পাঠিয়ে দিল পিসিতো ভাইকে, বললো যা বউদিকে নিয়ে চলে আয়। আর তুমি ভাবো দোয়েল কিরকম চলেও গেল তাই তো বলছি, তাকে কিছু বলতে হলো না, সোনা মাছি করে বাক্স প্যাটরা গুছিয়ে। না দেখো, বিয়ের পর স্বামী স্ত্রীর ভাব হয় ঠিক আছে, এদের ভাবটা একটু ভালোই হয়েছে বুঝলে, খুব জমেছি দুজনে। কাকিমা, বুঝলাম যে দাদা তো কাল থেকে কিছু খায়নি, তাই ওর পছন্দ মতো কিছু যদি খাবার করো। হ্যাঁ, ও তো আলু পোস্ত খুব ভালোবাসে। আমি বরং গিয়ে একটু আলু পোস্ত করি। হ্যাঁ হ্যাঁ, আর ও বেলার ওই সোনা মুগ ডাল আছে। আচ্ছা, আমি তুই ওটা বার করে আন। হ্যাঁ, আমি বার করে আনছি। আচ্ছা অপু, আমি একটা কাজ করি, ওর সঙ্গে কটা বেগুন ভাজা করে দিই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। তুমি যাও, আমি আসছি হ্যাঁ, এক্ষুনি। আমি এক্ষুনি আসছি। অপু শোন, অপু শোন, হ্যাঁ শোন, আমাদের দোয়েলের সঙ্গে না রুদ্রর খুব মিল হয়েছে, আমি বুঝতে পেরেছি বুঝলি। কাকিমা, কাকিমা আমার কিন্তু দোয়েলের জন্য খুব চিন্তা হচ্ছে। অপু, চিন্তা করার মতো এই পৃথিবীতে অনেক বিষয় আছে, তুই সেগুলো নিয়ে চিন্তা কর। দোয়েলের চিন্তাটা মাথা থেকে একেবারে বাদ দিয়ে দে, আমাদের দোয়েল ভীষণ ভীষণ ভালো আছে। তোমরা শুধু ওপর ওপর দেখে ভাবছো দোয়েল খুব সুখী আছে, ওর ভেতরটা কেউ দেখছো না। আমি কিন্তু বেশ বুঝতে পেরেছি দোয়েল সত্যি সুখী নয়, সুখী নয়। কি রে রুদ্র? বলছিলাম যে তোমার কি না গেলেই নয়? ঝিলিক, ঝিলিক মামা ফিরেছে রে? না, দেখ তো মানুষটা কখন বেরিয়েছে এখনো ফিরলো না। ট্রেনের টিকিট পেলো কি পেলো না জানতেই পারলাম না। আর কদিন পরে গেলে হতো না আসি? না রে মা, এখনই যেতে হবে।
মীরার কষ্টটা বুঝতে হবে। ছন্দার স্মৃতি ওর জীবনটা একেবারে অসহ্য করে তুলছে। মীরা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। বেনারসে গেলে ও মনে একটু শান্তি পাবে, চন্দ্রাকে ভুলে থাকতে পারবে, নতুন করে আবার বাঁচার চেষ্টা করতে পারবে। মীরা, টিকিট হয়ে গেছে, তুই গোছগাছ করেছিস? হ্যাঁ বাবা। ভূদেববাবু, ট্রেন কটায়? রাত 11টা। ও, তাহলে তো হাতে একদম সময় নেই, আপনাদের তো রওনা দিয়ে দিতে হবে। মীরা, আমি পুটির মাকে বলে দিয়েছি, ও তোমার সব খাবার গোছগাছ করে টিফিন বক্সে পুরে দিয়েছে। তুমি কিন্তু নিতে ভুলো না। টাকা পয়সা ঠিকঠাক নিয়েছিস? হ্যাঁ মামা। কিরে, তোরা এখনো এখানে কি করছিস? যা, মীরাকে একটু ছেড়ে দে, ওকে তো গোছগাছ করতে হবে, বেরোতে হবে। শোন ঝিলিক, মামাকে বলে দে মীরা এবার বেরোবে। যা। যা মীরা, এবার তুমি তৈরি হয়ে নাও। দেখো, আবার সিদ্ধান্ত বদলে ফেলার নাটকটা করো না। মনীষ, আমি কিছুটা বুঝতে পারছি না এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটে গেল যার জন্য মীরামা এরকম একটা ডিসিশন নিয়ে নিলেন। আমিও জানি না বৌদি, আমার চোখের সামনে সেরকম কিছু ঘটেনি গো। ইনফ্যাক্ট আমি ঝিলিককেও জিজ্ঞাসা করলাম, ও কিছু জানে না। কিন্তু মীরামা বেনারসি বা যাচ্ছেন কেন হঠাৎ? তাও জানি না গো। অবশ্য মীরামাসির মুখে অনেকবার বেনারসের গল্প শুনেছি, মণিকর্ণিকার ঘাট, সন্ধ্যারতি, বেনারসের গলি, এসবের গল্প করতেন আমাদের। আচ্ছা, মীরামার বাড়ি কোথায়? সরি বৌদি, আমি কিচ্ছু জানি না গো এইসব বিষয়ে। আই এম হেল্পলেস। আসলে আমারই দোষ, কোনোদিন জানার চেষ্টাও করিনি। না না, এভাবে বলছি কেন? তবে আমি ও বাড়িতে থেকে যা দেখেছি, মীরামা একটু বেশি অবহেলিত থেকেছিল বাড়িতে। আসি। থাক বাবা। সাবধানে থাকিস রে বাবা, দোয়েলটাকে একটু দেখিস। বোকার মতন কাঁদছিস কেন? পড়াশোনা করবি ঠিক করে, বুঝলি? আর একটু খাওয়া দাওয়া করিস,
চারদিক দেখে শুনে রেখো, তোমাদের ভরসায় সংসার ছেড়ে গেল। কেন মীরা, ওদের ভরসায় সংসার ছাড়বে কেন? আমি কি নেই নাকি, মরে গেছি? ও মা, ছি ছি, কি কথা বলছো? আমি ওভাবে কথাটা বলিনি। মনীষটার সঙ্গে দেখা হলো না, আসি। এসো।